কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া, সমস্যা সমাধান, কৃষি প্রযুক্তি, খামার ব্যবস্থাপনা নিয়ে জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষির আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আজ হাজির হয়েছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ফকুরহাটি ইউনিয়নের শাহীপাড়া গ্রামে। এটি কলার জন্য একটি বিখ্যাত গ্রাম। এই এলাকার চাষিরা কলা চাষ করে থাকেন, যেটি সারা বছরই উৎপাদন এবং বাজারজাতকরণ করা হয়। আজকে আপনাদের জানাবো কিভাবে কলা চাষ করতে হয়, কিভাবে জমি প্রস্তুত করতে হয় এবং কি রোগ বালাইয়ের সম্মুখীন হলে চাষিরা কি ধরনের পদক্ষেপ নেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই বিষয়ে আমাকে আজকে সহায়তা করবেন এই এলাকার একজন চাষি, যিনি কলা চাষ করছেন দীর্ঘ 7 বছর যাবত, আব্দুর সবুজ চাচা। আমরা তার সাথে কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো রাখছি। আপনি তো দীর্ঘদিন যাবত কলা চাষ করছেন, তো কেমন সাফল্য পাচ্ছেন? ভালো সাফল্য পাচ্ছি। আমি প্রথম বছর 1 বিঘাতে আমি 70,000 টাকা বিক্রি করছি। তার পরের বছর 2 লক্ষ টাকা বিক্রি করছি 2 পাখিতে। এই বছর আমি 5 লক্ষ টাকা বিক্রি করছি। তাহলে বিঘা প্রতি খরচটা কেমন হয়েছে? প্রতি খরচ 15,000 টাকা। আর বিক্রি করে কত পাচ্ছেন? বিক্রি করতেছি 1.5 লাখ। ওটাও তো অনেক লাভ হচ্ছে না? আচ্ছা, একটু জিটিভির দর্শকদের আপনি একটু দেখাবেন যে কিভাবে কলাটা চাষ করেন। আচ্ছা, এই কলা গাছ রোপণ করার সময় কখন? কাতি মাসে। কাতি আগুন মাস, এই 2 মাসে আমরা রোপণ করি। আচ্ছা, রোপণ করার আগে তো জমিটা প্রস্তুত করে যদি ঘাস থাকে তো ঘাসের বীজ দিয়ে গাছটা মাইরে হাল দিই, হালের সঙ্গে কিছু সার মিক্সার করে দিয়ে হাল টালবে গাতি করি। গাতি করার পর বুনে থুই এতটুকুই। এগুলো কি মানে একটা সারিতে করা না? এই যে কেল ধরে মানে 4 হাত 5 ফাঁকে ফাঁকে একটা করে চারা লাগাই। একটা করে চারা লাগাই চতুর্দিকে 4 হাত। পানি কি? পানি আছে, মেশিন আছে। এই যে আইল দিছি, যদি পানি গড়িয়ে যায় জাইল দিছি, সবটাই পানি দেই। জমি প্রস্তুত করার পরে তো চারা রোপণ করলেন। চারা রোপণ করার পরের কাজটা কি? পরের কাজ এটা লাগানোর পরে ওই গাছটা লাগিয়ে উঠবো। যদি পানি লাগে, মাটি যদি শুষ্ক হয়ে যায়, পানি দিব। পানি দিলে চারাটা আবার টিকে উঠবো, ভালো হয়ে উঠবো। বীজ দিমু, ওই স্প্রে করে বীজ দিতে হয়। পাতায় পোকা লাগে, ওটা বীজ দিতে হয়। হ্যাঁ, এই যে সার ধরছে না, এটা ওর আগে পাতা ছায়া জায়গা। আমরা এই যে মাইজের মধ্যে বীজ দিমু, দিলে পথে এটা ধ্বংস হয়ে যাবো, ওটা থাকবো না। তারপরে একটু লায়ে করলেই একটা সার দিমু। ডিএপি, ইউরিয়া, পটাশ, এই 3টা মিক্সার করে গাছের গোড়ায় দিয়ে মাটি দিমু, কিছু হালকা করে মাটি দিমু। মাটি দেওয়ার পর পানি দিমু। পানি দিলে আবার মাসেক খানিকে লোগা মনে করেন। তারপরে আবার ফিরে আবার যদি জঙ্গল হয় জঙ্গল মারুম। জঙ্গল মাইরে আবার খেতে সার দিয়ে আবারও মাটি দিমু। মাটি দিয়ে আবারও পানি দিমু। মাতে আমার বছরে 3 বার করে পানি দিতে হয়, 3 বার করে সার দিতে হয়। তাহলে একটা চারা রোপণ করা থেকে এই যে এই ধরনের ফল পাকতে, মানে কাটা পর্যন্ত কত দিনের সময়টা লাগে? এটা যখন লাগাইছি এটা একটু আগে আইব, এটা একটু নামিতে হয়, কারণ এটা তো কাটা ছাড়া। এটা অতি তাড়াতাড়ি আইব। 9 মাস এটা ফল ধরবো। আর এটা পুরো 12 মাস। 12 মাস লাগবে এটা। তাহলে কি একই মানে জমিতে মানে বিভিন্ন ধরনের ফসল হয়? মানে এটা আগে আসছে, এটা পরে আসছে, এরকম হয়? হ্যাঁ, এটা কারণটা কি? কারণ এটা যে চারাটা ছোট, এক রেট চারা তো পাওয়া যায় না। একটা তো চারা ছোট থেকে একটা বড় থাকে, বড়টা আগে আসে। কিন্তু লাগিয়েছিলেন তো একই সময় লাগাইছি, কিন্তু 1 মাস 1.5 মাস পিছনে আগ-পাশ হইব। আচ্ছা, কলাতে কি আপনি কোনো রোগবালাই হয় না? কলা যখন ফলটা না, এটা রোগবালাই হয়, এটা মেডিসিন দিতে হয় স্প্রে করে। কি মেডিসিন দেন? এই যে ডেসিস আছে, ডেসিসটা আমরা বেশি দিই, ওরা তুক্ষের বেশি। ডেসিসটা দিলে, ডেসিসের সাথে আমরা এন্টারকল ভিটামিন আছে বা আরো অন্য ভিটামিন আছে, এটা আমরা স্প্রে করি। কতদিন পর পর? আবার 15 দিন পর একবার দিব, তাহলে যথেষ্ট, আর লাগবে না। আর এটা যদি পোকা না থাকে, বিষের কোনো দরকার নাই। আচ্ছা, পোকাটা হলে বুঝবো কিভাবে, মানে কি ধরনের? না, পোকা এই যে লাগছে, মনে করেন এই যে একটা পোকা লাগছে, এই যে কালো দাগটা, এইটাই পোকা। কলার এইটাই পোকা, আর কোনো পোকা না। এই জায়গায় মেডিসিন দিতে হয় এই মাইজের মধ্যে দিলে মাইজে থেকে ফলতে সময় এটাই কোনো পোকা থাকবো না। এই যে কলার যেই কি এটাকে কাইন বলে নাকি? হ্যাঁ, কাইন। এক একটা কাইনে কেমন কলা আসে সর্বোচ্চ? 40 হালি করে কলা আসে। 40 হালি? 40 হালি। আর সর্বনিম্ন? মানে সর্বনিম্ন 15 হালি, 20 হালি।
এখানে যে বাঁশ দিয়ে রেখেছেন এটা কারণটা কি, মানে এই ওজনের কারণে? কলাটা বাড়তি হলে হ্যাঁ। গাছে রাখতে পারবো না। ও, তাহলে কি বাঁশ কি প্রতিটি গাছেতেই আপনার এই বাঁশ দিয়ে প্রতি রাখেন? যেটা আগে বাড়তি হইব ওইটা দিতে হবে, ও, আগে দিবেন পরে ওইটা কাইটা আবার আঠা লাগাবো। এটা দিবেন। আচ্ছা কাকা, এই যে কলার এই অংশকে আপনারা কি বলেন? এটা থুর বলি আমরা, থোর। থুর। আচ্ছা, এইটা অনেক কলা গাছই তো নাই, এটা যে সবটাই আসাল কেটে ফেলে দিছি। কারণটা কি? এইটা যখন 4টে বেরোইব, এই যে বেড়েছে হ্যাঁ ইয়ার পরে 4টে থুর বেরোইব আবার, হ্যাঁ হ্যাঁ, এটা পরে আমরা কেটে হালাম মানে এরপরে কি আর হবে না? না। হইলে এটা একটু রসটাই দেখাইব, এই গাছের কলার রসটা দেখাইব, কাজে এটা আমরা কেটে ফেলাম। আচ্ছা চাচা, আপনি মোট কত বিঘাতে কলা চাষ করতেছেন? কলা আমি এবছর 3.5 বিঘে। 3.5 বিঘা। তো বিঘাতে এই কলা চাষে খরচটা হয় কেমন? 15 থেকে 20 হাজার, ওটা 20,000 চলে আর কি। আর বিঘা প্রতি কলা উৎপাদন হয় কেমন? 1.5 লাখ 2 লাখ মানে 2 লাখ টাকার মতো কলা বিক্রি করতে পারে। করতে পারি। আচ্ছা, তাহলে তো বিঘা প্রতি মোটামুটি ভালো লাভ হচ্ছে নাকি? ভালো লাভ হচ্ছে। তাহলে ভবিষ্যতে অন্য কেউ যদি করতে চায় তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? প্রশ্ন দিব আমি করতে, হ্যাঁ, তাদেরও বলুন যে করো, করতেও আছে অলরেডি, অনেক করতেছে। মানুষ করতে আছে। গত বছর আমি 35,000 টাকার চারা বিক্রি করছি। আচ্ছা, এটা তো মানিকগঞ্জ জেলায়। আমরা যদি অন্য কোনো জেলার কোনো চাষি যদি এই কলা গাছ করতে চায়, সেক্ষেত্রে মাটির দিক থেকে কোন ধরনের মাটিতে এই মাটি কলা গাছ একটু চাষ হবে? ভালো ভালো মাটি হলে এটা সবচেয়ে ভালো। বালু মাটি? ভালো মাটি। বালু মাটি বলতে এই যে আপনাদের একটু দেখানো হয়, এই যে এই মাটিটা কি বালু বলতেছেন না? এই মাটিটা বালি মাটি? বালু মাটি, এটা হচ্ছে বালু মাটি। হ্যাঁ, এটা একটু বালু সাইজ, এটা আরাম করতে কলা গাছ ভালো হয় এই মাটিটায়। এই মাটি কি পানি কেমন খায়? পানি ভালো খায়, পানি ভালো খায় না? পানি খায়। ফাল্গুন চৈত্র মাসে হুম, এটা রস বেশি থাকে না, থাকে না না? থাকে না, রস শুকিয়ে যায়, কিন্তু পানি দিতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আরেকটা জিনিস দেখলাম, এই যে একটা চারা, হ্যাঁ, এটা তো এই গাছের চারাই নাকি? এই গাছের চারা এটার পোয়া উঠছে, এটার বই এটা উঠছে। এটার পোয়া উঠছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে মানে এই ধরনের চারা কতদিন পরে উঠে? 4-5 মাস পরে উঠে। এই যে এখানে আছে 4টা চারা দেখতেছি একই গাছে, 4টা কি আরো একটা হচ্ছে, 5টা 6টা। তো এর মধ্যে আপনি কোনটাকে ভালো মনে করছেন? মনে করেন এই যে এটা রাখুন, এটা? কলা গাছ সাইডে একটু বাইর সাইডে যেটা, হ্যাঁ, এটা রাখুন, এটা রাখুন না, এটা গ্যাসা, এটা রাখুন না, এটা রাখুন। আর এই যে চারাগুলো, এগুলো কি বিক্রি করা যাবে না কেটে ফেলে দিবেন? বিক্রি করা যাবো। মানে আপনার এখান থেকে কেটে বিক্রি করতে কেটে পারবেন? না, এটা সাফল দিয়ে হ্যাঁ। এটা উঠিয়ে ফেলাম, মুতাস সহকারে উঠিয়ে ফেলাম, হ্যাঁ, উঠিয়ে তাহলে বিক্রি করুন। বিক্রি করবেন। ওই পাইকার আহে, আমার এই 200 চারা দিবেন, আমার 500 চারা দিবেন, আমার 100 চারা দিবেন। আচ্ছা, আপনি যে এই যে চারা বিক্রি করবেন উঠায়া, হুম। তো এই চারা মানে কতদিন পরে এই জমিতে লাগাতে হবে? আজকে উঠিয়ে দিলাম, কালকে হ্যাঁ লাগাইবো, কালকের মধ্যেই লাগাতে হবে এরকম? কালকে মতো লাগাইতে পরে লাগালেও চলবো, কিন্তু চারাটা একটু ইয়ে জায়গা না, উপরে থাকলে শুষ্কতে হ্যাঁ হ্যাঁ। নষ্ট হয়ে যায়। কিন্তু নগদ ফত লাগাইলে শিকড়টা তাজা থাকে, গাছটা তাজা থাকে, তাড়াতাড়ি। কলা চাষ করতে গিয়ে এই যে কৃষি অধিদপ্তর বা সরকারি কোনো প্রতিষ্ঠান কি আপনাদের খোঁজ খবর নিয়েছে? কোনোদিনও অন্যায় নেই, কি বলেন? কিচ্ছু রাখেনি। তো সবগুলা বাগানে কিন্তু আমরা দেখলাম যে যে এই ধরনের কাঁচা কলা, আমরা কিন্তু কোথাও ওই জায়গায় এই যে গাছ পাকা যে কলা মানে গল্প শুনে বড় হয়েছি বাপদাদের কাছ থেকে, বা অনেকে হয়তো সৌভাগ্য হয়েছে যে গাছ থেকে পাকা কলা খাওয়ার, হ্যাঁ, এই জায়গায় কিন্তু এই পরিবেশটা দেখলাম না। এটার কারণটা কি? এক ফানা কলা পাকে হ্যাঁ ওই পক্ষে খাই ফেলাইবো, নষ্ট করবো। কাজেই একটু বাড়তি হলেই ওই কলাটা ব্যাপারীরা নিয়ে যায়, কিন্তু সব ব্যাপারী কোথায় কিনে, হ্যাঁ ওই ব্যাপারীরা নিয়ে ওরা বিক্রি করে বাইরে মেডিসিন দিয়ে। কিন্তু মেডিসিন ছাড়াই পাকবো, কিন্তু যে টাইম বেশি নিব, সময় বেশি নিব, এমনি ওরা তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য এটা মেডিসিন করে। সাধারণত কত দিনের মধ্যে পাকার কথা? আইসে কেটে নেব, কালকের দিন পরে পেকে যাবো। মানে মেডিসিন দিলে 2 দিনের মধ্যে পেকে যায়? 2 দিন লাগে না, আর এমনিতে নর্মালি কতদিন লাগার কথা? 4 থেকে 5 দিন। মানে 4 থেকে 5 দিন। তো এই 2-3 দিন আগে যে মেডিসিনটা ইউজ করে, এটা তো একটা ক্ষতির বিষয় না মানুষের? বিষয়। আচ্ছা চাচা, যদি কেউ মানে গাছ পাকা কলা খেতে চায়, তাহলে সেক্ষেত্রে তাহলে ব্যবস্থাটা কি? এটা তো কেউ বলে না গাছ পাকা কলা খাবো, হ্যাঁ, হয়তো আমরা খাইতে পারি। আমরা যে বাজারে যে কলাগুলো এখন খাই হ্যাঁ, ঢাকাতে বা অন্যান্য ডিস্ট্রিক্ট শহর বা বিভাগীয় শহরে, তাহলে এই কলা কি আপনি বলতেছেন যে ম্যাক্সিমামই মানে মেডিসিন দেওয়া? শতকরা 90টা মেডিসিন, বা 100টাই করেন। 100টাই আমার মেডিসিন? এই যে ব্যাপারীতে ঢাকা ওই ব্যাপারী কলা দেয়, হ্যাঁ, এই খেতে কাইন কাইটে স্প্রে করে দেয় নগদের উপরে, হ্যাঁ। স্প্রে করে গাড়িতে উঠে নিয়ে যায় কলা। তাহলে তো আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা আসলে প্রতারিত হচ্ছে। হ্যাঁ, এটার বিষয় কে আপনারা মনে করছেন যে এই এলাকা আমরা যে এই বেশিরভাগই আমি কই দিই এই মানিকগঞ্জের মানুষ মৃত্যু আগে করে। মানিকগঞ্জের এলাকায় সবজি বেশি, হ্যাঁ সবজি খেতে আমরা বিষ দিতে দিতে হ্যাঁ। আমরা তো সেই সবজিটা তো খাই, মানুষের রোগ বেশি, মানুষের রোগ বেশি।
ও মানিকগঞ্জের কৃষকদেরও রোগ দেখা দিচ্ছে হ্যাঁ, বেশি। দেখা যায় নাই মানুষ, মানে যে আমার চেহারা দেখেন না, হুম। ভিতরে রোগ হয়ে গেছে এই শুধু এই খাওয়ার গতিকে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই, এই যে বিষ প্রয়োগ করেন, এই বিষ যারা দেয়, যে সকল কোম্পানি, এগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন? কোম্পানি ওরা বিষ সারের প্রত্যেক জেলায় জেলায় হ্যাঁ। এজেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ ওরা আইনে রাখে, ওগো লেবার দিয়ে দোকানে দোকানে সাপ্লাই দেয়। হ্যাঁ প্রত্যেক মার্কেটে বাজারে সব দোকানে সাপ্লাই দেয়, হ্যাঁ ওগো দিয়ে সাপ্লাই দিয়ে আমরা বাজার থেকে কিনে আনি। হ্যাঁ। এটা অমুক কোম্পানির, এটা অমুক কোম্পানির, এটা অমুক কোম্পানির, শত শত কোম্পানির। কিছুদিন ধরে শুনতে আসি এটার বীজ বলে কোন কোম্পানিতে আউট করে দিছে, হ্যাঁ। মানে টাকা দিয়ে। হ্যাঁ। এটা আমি চালামু, ওরা করবো কি, ওরা নিয়ম করবো। হুম হুম। কৃষকের মাইরে ওরা মেডিসিন কিছু দিয়ে দাম বেশি নিব, ওরা ওটা বলে কত কোটি কোটি টাকা দিয়ে তারে ব্যান করছে, বন্ধ করে রাখছে, পাওয়া যায় না, মানে উনি চালাইব এখন। এই যে আমাদের দেশের মানুষ, আমরা মনে করেন যে যে পথে আছে একটাও সত্য না, হ্যাঁ হ্যাঁ। সব কারে মেরে কেরা খামো, কোনটা নকল দিয়ে বেশি পয়সা লাভ মানুষ বাংলাদেশে এই কীর্তি করবো। আসলে বাংলাদেশের মানুষ বড় কেরা মানুষ, কেউ মানুষ না। ভালো আছেন? কি নাম আপনার? মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন না? আপনি কি হাল চাষ করতেছেন না? এই মেশিন কি আপনার? মেশিন আমার হয়। ও মানে এই হাল চাষ কি এলাকায় করেন না বাইরে করেন? বাইরে ফাঁকে পড়তে যাইটি আছে, ওই যে ফোন দেয় মুখ জায়গায় আসতে হবো, যাই ওই জায়গায়। কতদিন হয়েছে এই মেশিনটা? এটা এই 2 বছর চলতেছে। 2 বছর। কি কোম্পানি এটা? এটা সাইফিং কোম্পানি, সাইফিং, চায়না? চায়না। হ্যাঁ, কোথা থেকে কিনছেন? এটা কিনছি মানিকগঞ্জ থেকে। ও মানিকগঞ্জে পাওয়া যায় এগুলা? মানিকগঞ্জ পাওয়া যায়। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে এটা মানে কিভাবে কি হিসাব করে চালান? এটা ডিসিমেল হিসাবে টাকা নেই। শতাংশ? হ্যাঁ, 1% 50 টাকা। তিনটা চাষ করতে হয়। 3টা, মানে এই যে এইভাবে যে এই চাষ, করলেন হ্যাঁ। এতক্ষণ, এরকম 3বার করবেন? হ্যাঁ, 3বার। এটা কি উল্লেখ থাকে যে 3বার 4বার এরকম 5বার? উল্লেখ থাকে। মানে ওই উল্লেখের উপর কি টাকা হ্যাঁ, ডিপেন্ড করে? উল্লেখের উপর টাকা ডিপেন্ড করে। তাহলে এই যে এই জমিটা 3বার চাষ করলে কত টাকা নেবেন? 3বার চাষ করলে ওদের 20% আপনার হচ্ছে টাকা আসবো 1000 আসবে। 1000 টাকা আসবো। তেল খরচ কেমন যাবে? তেল খরচ ম্যাক্সিমাম আপনার 300 কি 350 টাকা যাবে। 350 টাকা যাবে বা 300। হুম। তার মানে 650 থেকে 700 টাকা আপনার থাকবে। থাকবে। হ্যাঁ, এরকম প্রতিদিন কয়টা জমি করতে পারেন? মোটামুটি 400-500 ডিসিমেল জায়গা মনে করেন দিনে চাষ করে দিতে পারি। মানে প্রতিদিন? হ্যাঁ, 400 ডিসিমেল জায়গা চাষ কমপ্লিট করতে এই পারি। গ্রামে কি আপনি একাই আছেন নাকি আরো আছে এরকম? আছে, আরো আছে, ঠিক আছে, কিন্তু আমি তি চাষ করি একটু বেশি, ঠিক আছে। আরেকজন আছে, সে খালি ওই জাবরের সিজনে ওই জাবর দেয়, হ্যাঁ। টাটি জমি হাল সে কমই পায়। শুধু কি হাল চাষের মেশিনই আছে নাকি আরো কোনো মেশিন এই গ্রামে পাওয়া যায়? হাল চাষের আছে, আবার যে ভুট্টা লাগায়, ভুট্টা লাগানোর মেশিন। ভুট্টা লাগার মেশিনও আছে না? সিডর আছে, ভুট্টা লাগানোর সিডর আছে। সিডর আছে। আর এই যে অনেক জায়গায় তো ওই যে ধান চারাও তো মেশিনে রোপণ করে। আমাদের এলাকায় ধান চারা রোপণ করে হাতেই, ঠিক আছে, মেশিন দিয়ে লাগায় না আমাদের এই জায়গায়। তাহলে মোটামুটি বলা যায় যে প্রযুক্তি আসার কারণে আপনাদের চাষাবাদও উৎপাদনও বাড়তেছে, চাষাবাদও বাড়তেছে না? দর্শক, আজকে সারাদিন আমাদের আব্দুল সবুর চাচা সারাদিন কলা চাষের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, কিন্তু আসলে যখনই বাজারজাতকরণের বিষয়তে আমরা এসেছি তখনই কিন্তু অনেকটা থমকে দাঁড়িয়েছি। যে আমরা সাধারণত শহরে বা ঢাকাতে বা বিভাগীয় শহর, জেলা শহরগুলোতে যে সকল কলা আমরা দেখে থাকি, হলুদ রঙের যে পাকা কলা, সেই কলাগুলো কিন্তু চাচা বলছেন যে আসলে শতকরা 100 থেকে 100 ভাগই কিন্তু বিষ প্রয়োগ করা থাকে যেন দ্রুত পেকে যায় এবং দ্রুত বিক্রি করে লাভবান হতে পারেন পাইকারি ব্যবসায়ীরা। কলা বাগানের যে কলাগুলো হয় সাধারণত হলুদ বা কাঁচা বা আধা পাকা কলা, তো মানুষ কেনার কথা, মানুষ তো কেনার সুযোগ পাচ্ছেই না। তারপর আমরা দেখেছি যে কৃষক যারা রয়েছে তারা একটা সহযুক্তি দিয়েছে যে এটা প্রত্যেকটা পাইকারি স্প্রে করে যেন কলাটা দ্রুত পেকে যায় এবং অধিক লাভের আসে। স্প্রে করার কারণে মানবদেহে কত স্বাস্থ্য ঝুঁকি রয়েছে? তারা যে স্প্রেটা করে এটা তো ন্যাচারালি, এটা ন্যাচারাল কিছু না তো, এবং সেটা আমরা যেটা জানি যে ক্যালসিয়াম কার্বাইড এবং আরও অন্যান্য কেমিক্যাল দিয়ে তারা
একটা কাঁচা ফলকে তারা পাকায় এবং কলার ক্ষেত্রে এটা খুব বেশি মাত্রায় তারা ইউজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কেমিক্যালগুলো তারা যেটা ইউজ করে, যদি এমন হতো যে আগের দিনে, অনেক আগে, যখন তারা আগের দিনে পাকানোর জন্য খুব সামান্য পরিমাণে মাঝে মাঝে ব্যবহার করতো, সেটা একদম মানে এত অল্প মাত্রায় যে সেটা ধরার মধ্যেই ইয়ে করা যায় না, যে সেটা স্বাস্থ্যের জন্য কোনো ধরনের ঝুঁকিপূর্ণ ছিল না। কিন্তু এখন একদম পুরা কাঁচাটাকে যখন পাকানো হয়, তো এই কেমিক্যালগুলো আসলে আমাদের শরীরের জন্য আসলেই ঝুঁকিপূর্ণ এবং নানান ধরনের আমাদের ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি। সেটা যেমন ধরেন আমরা যাই খাই, যেগুলো আমাদের খাবার না, আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেগুলো কোথায় জমা হয়? নর্মালি হচ্ছে এগুলা গিয়ে লিভারে জমা হয় এবং এইগুলা শরীর থেকে বের হয় কোন অর্গান দিয়ে? কিডনি। তো প্রথমত যে অর্গানগুলো নষ্ট মানে ক্ষতির কারণ হয়, ঝুঁকিপূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে লিভার এবং কিডনি, এগুলা ক্ষতি হয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের হাসপাতালগুলোতে ইদানিং বিগত কয়েক বছর যাবৎ আমাদের লিভারের রোগীর সংখ্যা বেশি, আক্রান্ত রোগীর সংখ্যা বেশি এবং কিডনির আক্রান্ত রোগীর সংখ্যা তো অনেক বেশি। এটা না যে লিভারের অন্য রোগ হয় না, কিডনির অন্য রোগ হয় না, কিন্তু এই কেমিক্যালের কারণে কিন্তু নানান রকম রোগ আমরা দেখি। এটা আরেকটা হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে এই যে আপনার কেমিক্যাল দিয়ে কলা পাকানো হয়, এটা শিশুদের ক্ষেত্রে অবশ্যই আমরা উল্লেখ করবো এবং বৃদ্ধদের ক্ষেত্রে, কারণ কলা হচ্ছে এমন একটা খাবার যে নরম, সেটা আপনার যাদের দাঁত এখনও উঠেনি কিংবা যাদের চাবাতে সমস্যা হয়, যাদের একটু হজমের সমস্যা, খুব ইজি মানে সহজ পাচ্য একটা খাবার, খেতেও ইজি, কোনো ধরনের কাটতে হয় না, আর আরেকটা হচ্ছে টেস্টি তো অবশ্যই। তো সেই কারণে আমরা দেখি যে এই খাবারটা এত একটা সবার প্রিয় খাবার এবং উপকারী খাবার, এটাতে পুষ্টিমানও অনেক বেশি। তো সেই খাবারটাতে যদি এরকম কেমিক্যাল মেশানো হয়, তাহলে দেখা যাচ্ছে এটা শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য, তো এই দুইটা গ্রুপের জন্য এই খাবার আসলে এই ধরনের কলা পাকানো, কেমিক্যাল দিয়ে পাকানো, তাদের স্বাস্থ্যগত ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। দর্শক, এই পর্যায়ে আপনাদের নিয়ে এসেছি মানিকগঞ্জের সাটুরিয়া কলাবাগান থেকে রাজধানী ঢাকার সদরঘাটের ওয়াইজ গাইড সংলগ্ন এই কলার আড়তে। এটি একটি কলার আড়ত। আপনারা দেখছেন যে আমার পেছনে সারি সারিভাবে কলা রয়েছে। এখানকার আড়তদারদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা কিভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কি দামে কলা এখানে নিয়ে আসেন এবং কি দামে বিক্রি করেন। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো একজন কলার আড়তদারের সাথে, কি দামে এবং কোথা থেকে তিনি কলা সংগ্রহ করছেন সে বিষয়টি তার কাছ থেকে জানবো। এই কলাগুলো না এখন বর্তমানে যে এক একটা সিজন আসে, এখন এই যে কলাগুলো আসে, দিনাজপুরে কলা আছে, মানিকগঞ্জে আছে, তারপর আপনার রাজশাহীর কলা আছে, বগুড়া কলা আছে, তারপর ফরিদপুরে কলা আছে, বরিশালে কলা আছে, বিভিন্ন জায়গায় দিয়ে কলাগুলো আসে এখানে। এই কলাগুলো খুচরা কাস্টমার আসে, এখানে খুচরা কাস্টমার এসে কিনে নেয়, 3 পণ 4 পণ 2 পণ এরকম কিনে নেয়, তাদের কাছে বিক্রি হয়। কলা মানে কতদিন সংরক্ষণ করা যায়? একটা কলার টাইম বেশি থাকে না তো, হিট দেওয়ার পরে আপনার অতিরিক্ত 3 দিন থাকে, একদিন কালার থাকে, একদিন পাকা থাকে, একদিন নরম থাকে, খাওয়া যায়। এই যে দ্রুত পচনশীল যে কলা, এই কলা আপনারা ব্যবসা করতে গিয়ে কি ক্ষতির সম্মুখীন হন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় বৃষ্টি বাদল হয়, কাস্টমার কম আসে, তখন কলাগুলো বেচা যাচ্ছে না। কাস্টমার যখন এর তো প্রতিদিনের বাজার, যতক্ষণ বেচা না যায় তখন তো কাস্টমার কলা পচে গেলে তখন যে কোনো দাম ব্যস্ত হবে কলাগুলো, ঠিক আছে ঢুকে বেচে আলান লাগে। আপনারা যে কলা কিনেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে যে সংগ্রহ করেন, ওই কেনার পদ্ধতিটা কি? এখানে পদ্ধতি দুইটা, ওখানে আমাদের কাস্টমার ব্যাপারী আছে, ব্যাপারী গাড়ি পাঠাই দেয়, এখানে আরও কাস্টমার আছে দিয়ে অকশনে বেচা কিনাও হয়। যারা অকশনে বেচে আবার এখানে কিছু খুচরা কিনে তারাও আবার বেচে, তাই আলাদাভাবে। হ্যাঁ, অকশন অর্থাৎ পাইকারি বেচে বিশেষ বেচতে টাইম লাগে না, গাড়ি যত গাড়ি মাল আসুক। আচ্ছা, আপনারা যে কলা পাকান এটা মানে পদ্ধতিটা কি একটু বলেন? পদ্ধতিটা এইটাই, দেখা যাচ্ছে একটা গাড়ির মাল আসলো, আসার পর এক জায়গায় সুন্দর করে সাজাইয়া ডিপ দিয়ে সাজাই একটা সাইডে জায়গা রেখে ওখানে একটা টুল দিয়ে বিদায় একটা স্টেপ দেওয়া হয়। স্টেপটা দেওয়ার পরে ওখানে স্টেপটা জ্বলার পর স্টেপ জ্বলতে জ্বলতে গ্যাস হয়, গ্যাস হওয়ার পরে আপনি স্টেপটা লিপবে দেয়, গ্যাস হওয়ার পরে লিপবে দেওয়ার পরে আমরা ডাইকে দেওয়ার পরে 24 ঘন্টা পর খোলা হয়। 24 ঘন্টা পর খোলার পরে তখন আস্তে আস্তে কলাটা রং হবে, তখন আর কলা কাঁচা থাকবে না, তখন কলা পাকা যাবে। এ পর্যায়ে আমরা চলে যাব মানিকগঞ্জের সাটুরিয়া
উপজেলা কৃষি কর্মকর্তার কাছে। তার কাছ থেকে জানবো কলা চাষ করতে গিয়ে কৃষকরা কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে এবং এই সমস্যাগুলো তারা কিভাবে সমাধান করবে। আজকে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জিটিভির রিপন আনসারি এবং সাটুরিয়া উপজেলার কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তার কাছ থেকে জানতে চাইব যে এই মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় কি পরিমাণ জায়গাতে কৃষি কাজ করা হয় এবং কি ধরনের সবজি ফসল বা ফলাদি উৎপাদন করা হয় এই বিষয়টি আমাদের একটু জানাবেন। আমাদের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় 10,220 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়ে থাকে। এখানে প্রধান ফসল মূলত ধান, আমন ধান, আউশ ধান এবং বোরো ধান, 3টা ধানই এখানে আবাদ হচ্ছে। সেই সাথে এখানে ভুট্টা, ফলের মধ্যে লেবু চাষ, এছাড়া কলা, পেয়ারা এবং শীতকালে সরিষা চাষ, এছাড়া বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়ে থাকে। সবজির মধ্যে কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে, পটল, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, এই ধরনের সবজিগুলো বেশি হয়ে থাকে। এছাড়াও ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, এই সবজিগুলো চাষাবাদ হয়ে থাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে একটু কথা বলতে চাই আমাদের জিটিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বিপুল পরিমাণ একটা কর্মযোগ্য, বিশেষ করে মানিকগঞ্জ জেলা তো কৃষি প্রধান একটি জেলা, বিভিন্ন সময় ফসল ফলাদি উৎপাদন করা হয় এই জায়গাতে, তো এইখানে কৃষকরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? ধন্যবাদ। আপনারা আসলে জানেন মানিকগঞ্জ জেলা কিন্তু কৃষি নির্ভর একটা জেলা। এর মধ্যে যেসব অঞ্চল, বিশেষ করে সাটুরিয়া উপজেলায় কিন্তু কৃষিক্ষেত্রে আবাদটা সবচেয়ে বেশি হয়। বিশেষ করে সবজি, শীতকালীন যে সবজিটা হয় সেটা কিন্তু মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি সাটুরিয়াতে হয়। আর এখানে আমরা যখন কাজ করতে যাই, মাঠে যখন সাংবাদিকতা করি, নিউজ করতে যাই, তখন আমরা কৃষকদের কাছ থেকে কিছু অভিযোগ পাই। সেটার উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে রয়েছে তারা সময় মতো সার পায় না। যে মুহূর্তে তাদের যে কৃষি সার দরকার, সেই সারগুলো কিন্তু সময় মতন তারা পায় না, এর ধরনের একটা অভিযোগ আছে। আর তাদের আরেকটা অভিযোগ আছে যে এই সরকারিভাবে যে সারগুলো বরাদ্দ হয় সেটা কিন্তু তাদের জন্য অপ্রতুল, একটু কম হয়ে যায়, যার কারণে তারা বাইরে থেকে সারগুলো ক্রয় করে তারা জমিতে আবাদ করে। আর পাশাপাশি যেটা এই জমিতে বিশেষ করে যে কোনো বিশেষ কলা সহ বিভিন্ন সবজির যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু জমিতে যে ফসল বিষ প্রয়োগটা বেশি করা হয়, যার কারণে কিন্তু আমরা এতে কিন্তু মানিকগঞ্জে যারা এই সবজি চাষ করে তারাও একদিকে বিব্রত হয়, পাশাপাশি যারা এগুলো ক্রয় করে তারাও কিন্তু বিব্রত অবস্থার মধ্যে পড়ে। আচ্ছা, এই পর্যায়ে একটু আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে সারের যে সংকট, সেই সংকটটি উত্তরণে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে? এই প্রতিটি ফসলের মধ্যে যে একটি বিষ প্রয়োগ বা হরমোনের মাধ্যমে দ্রুত উৎপাদন করার যে প্রবণতা, এইগুলো কিভাবে নিয়ন্ত্রণ করছেন আপনারা? এখানে আসলে সারের সংকট বলতে সারের আমাদের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। সেটা আমাদের 2 ধরনের ডিলার থাকে উপজেলায়, বিসিআইসি এবং বিএডিসি ডিলার, এবং প্রত্যেক মাসেই হচ্ছে আমরা ডিলার ওয়াইজ আমরা বরাদ্দ দিয়ে থাকি। এই ডিলারদের কাছ থেকে খুচরা ডিলাররা নেয় এবং খুচরা ডিলারদের কাছ থেকে কৃষকদের নেওয়ার নিয়ম বা কৃষকরা কিনে। তো পর্যাপ্ত বরাদ্দ আছে এবং আমরা রেগুলার মনিটরিংও করতেছি। সার সংকট হওয়ার মতো এরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আমি পাইনি। তবে এরকম যদি কোনো অভিযোগ আসে কৃষকদের কাছ থেকে, অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর বিষ প্রয়োগের যে বিষয়টা আছে, বিষ প্রয়োগের বিষয়টা আসলে কৃষক এলোপাথারিভাবে বিষ প্রয়োগ করে, ঠিক আছে, কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, আমরা তাদের মাধ্যমে, তারা যেহেতু ব্লক পর্যায়ে থাকে এবং আমরা বিভিন্ন ধরনের উঠান বৈঠক করি, যার মাধ্যমে আমরা, এবং আমাদের মাঠ পর্যায়ে কিন্তু বিভিন্ন ধরনের কৃষক মাঠ স্কুল পরিচালিত হচ্ছে, যেগুলোর মাধ্যমে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি যে তারা যেন হচ্ছে বিষটা কম ব্যবহার করে, এবং পাশাপাশি তারা যদি ব্যবহার করেও সেক্ষেত্রে যেন তারা জৈব বালাইনাশকটা বেশি ব্যবহার করে এবং রাসায়নিক সারের পরিবর্তে তারা যেন জৈব সারটা বেশি ব্যবহার করে। যে বিভিন্ন কোম্পানির একটা দৌরাত্ম্য রয়েছে, বিশেষ করে যারা সারের বিজনেসটা করেন, কীটনাশকের বিজনেস করেন, তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কৃষকদের সচেতনতার পাশাপাশি কি যারা এটা ডিলার বা বিক্রয় প্রতিনিধি আছে তাদেরকে তদারকির মধ্যে রাখছেন কিনা? এলোপাথারিভাবে যে কোম্পানিগুলো বাজারে এখন কর্তৃত্ব চালাচ্ছে, আমরা অলরেডি বেশ কয়েকটা কীটনাশকের দোকানেও গেছি এবং আমি যেগুলোর, আমাদের একটা নিয়ম আছে যে যেগুলো কোম্পানির প্রতিনিধি যে কোম্পানির ওষুধটা বা বিষটা একটা দোকানে দিবে, অবশ্যই তার একটা কর্তৃত্বপত্র ওই দোকানদারের থাকতে হবে, যে যে কোম্পানি সে ওষুধটা বিক্রি করবে সেই কোম্পানি তাকে একটা কর্তৃত্বপত্র দিবে। এটা যদি না পাওয়া যায় তাহলে আমরা সাথে সাথে সেই কীটনাশকগুলো জব্দ করে আমরা
মানুষ ডেকে আমরা সেগুলো জব্দ করি অথবা আমরা নষ্ট করে ফেলি। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, সেই সাথে জিটিভির দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আর কৃষি বিষয়ে যে কোনো তথ্য এবং জানাতে এবং জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ঠিকানায়। সবুজ কৃষি, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215, মোবাইল 01921400867, ইমেল sobujkrishi@gmail.com। আজকে বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গা। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।